আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে বাংলাদেশের কাছ থেকে পাবোটা কি? আলটিমেটলি ভারত তো আমায় করতে দেবে না। আমি যা চাইবো ভারত যদি বেঁকে বসে তাহলে আমি বাংলাদেশের বুকে করতে পারবো না। এদিকে ভারতকে আমি খেপিয়ে দিয়েছি। দুটো দেশকে, ভারতকে, তিনটে দেশকে ভারত আমেরিকা খুব ভয় পায়। এক হচ্ছে রাশিয়া, দুই চীন, তিন হচ্ছে ভারত। এক একজনের ক্ষেত্রে ভয় পাওয়ার এক এক রকম ভূমিকা আছে। রাশিয়ার পুতিনের সামনে তার কিন্তু তিনি মুখ খোলেন না। পুতিনের সামনে তিনি একদম চুপ। পুতিন যাই বলুন না কেন তিনি মৃদু মৃদু হাসেন। আলাস্কার বৈঠকে দেখলেন না যে কত হাসি, কত গল্প। যদিও মাথার উপর দিয়ে প্রচুর F-35 উনি উড়িয়েছেন, ভয় দেখাবার চেষ্টা করেছেন, সামরিক শক্তি দেখাবার চেষ্টা করেছেন। পুতিন তো পুতিন, নিজের মতো উনি কথাবার্তা বলে নিজের বাড়ি চলে এসছেন, ক্রেমলিনে ফিরে এসছেন। চীনকে উনি খুব একটা চটার না, মানে সরাসরি মুখে কিছু বলেন না, জিনপিং এর নাম টাম করে। উনি টাইট দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীর নাম করে নানান রকম সোশ্যাল মিডিয়ায় তার প্রচার, ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তার মধ্যস্থতা দাবি, তার মধ্যে ট্যারিফের ট্যারিফ আমরা করবো না, বাণিজ্য চুক্তি করব না, এসব অনেক গেজা ফেজা গুলফুল মেরেছেন। দেখুন কোনো গুলিই তো কাজ হচ্ছে না। নরেন্দ্র মোদী তো ফোনও তুলছেন না। এদিকে এখন মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনে যদি কিছু না করে দেখাতে পারেন তাহলে পরে তো তার তো ভীষণ সমস্যা, ইমপিচ হওয়ানো একেবারে সময় এসে যাচ্ছে, কারণ সব এখন তার বিপক্ষে চলে গিয়েছে। উনি করলেন কি, উনি ভেনেজুয়েলার দিকে চলে গেলেন। আমি এটা কেন আগের কথা এই কারণে বলছি, তাহলে বাংলাদেশের ব্যাপারে আসতে আমার সুবিধা হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন যে রামের সুমতি হঠাৎ হলো কেন, মালিকের সুমতি হলো কেন। অভিযোগ কি করা হলো? অভিযোগ করা হলো সেখান থেকে প্রচুর ড্রাগ আসছে, মাদুরোর দেশ থেকে প্রচুর ড্রাগ আসছে। একেবারে রাতারাতি গিয়ে মাদুরোকে বল দেওয়া করে নিয়ে চলে এলেন সস্ত্রীক। আজ পর্যন্ত তারপরে ভেনেজুয়েলা থেকে ড্রাগের কোনো গল্প শুনেছেন? শুধু তেলের গল্প শোনা হয়, এত তেল আমরা নেবো, এত তেল বেচবো। ড্রাগের কোনো গল্প কিন্তু সেখানে নেই। এখন তিনি ধরেছেন গ্রিনল্যান্ড, বাঘের মুখে রক্ত পড়ে গেছে, বলেছি বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে। এখন ধরেছেন গ্রিনল্যান্ড। এখন গ্রিনল্যান্ড উনি বলেছেন আমি দখল করব, জোরপূর্বক দখল করব। এখন এই নিয়ে ন্যাটোর মধ্যে গন্ডগোল লেগে গিয়েছে 32টা দেশের মধ্যে। আগে তো ব্রেক্সিট করে বেরিয়ে গিয়েছে যুক্তরাজ্য, মানে ব্রিটেন আগে বেরিয়ে গেছে ব্রেক্সিট করে, রইল পরে 31। সেখান থেকে 31 নম্বর, প্রথম নম্বর ব্যক্তি যিনি করেছিলেন সেই ট্রাম্প বাবু, তিনি যদি মালিক যদি এখন উল্টো এখন গাইতে শুরু করেন তাহলে রইল কোথায়? 32-এর জায়গায় দুটো চলে গেল, রইল গিয়ে 30। এই 30টা ইউরোপিয়ান দেশ এখন নিজেদের মধ্যে বিপদের আশঙ্কা করছে। তারাও একেবারে সম্মিলিত ভাবে বলেছে আমরা নেদারল্যান্ডের পাশে দাঁড়াবো। এবার নেদারল্যান্ডে সৈন্য সমাবেশ হচ্ছে, ফ্রান্স ওখানে সৈন্য পাঠিয়ে দিয়েছে। একেবারে যুদ্ধের রণডঙ্কা বেজে গেছে। এই যুদ্ধ হচ্ছে অশুভ যুদ্ধ হবে সেটা জানা কথা, কিন্তু একটা ঘোট পেকে গেল। এই যে একটা ন্যাটো বাহিনী, এই ন্যাটো বাহিনী আদৌ টিকবে কিনা, কারণ একটা বৃহৎ অংশ দিত আমেরিকা। আমাদের মালিকের বক্তব্য হচ্ছে যে ওরা রক্ষা করবে, ন্যাটো রক্ষা করবে ইউরোপ। তাহলে আমেরিকা এত পয়সা দেবে কেন? কারণ আমেরিকার নিজস্ব শক্তি যথেষ্ট, সে পৃথিবীর নাম্বার 1 শক্তিধর দেশ। তার মিলিটারি শক্তি, তার বাজেটের $1.5 ট্রিলিয়ন তার বাজেটের ডিফেন্সে খরচা হয়। সে কেন এখানে নাক গলাতে যাবে? তোমাদের ব্যাপার তোমরা বুঝে দাও, তোমরা ন্যাটোকে পোষো, তোমাদের পয়সা দিয়ে পোষো, আমি এর মধ্যে যাব না। এই নিয়ে লেগে গেছে।
ন্যাটোর সঙ্গে ঝামেলা, একই সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে লেগে গেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ঝামেলা। এখন এই অবস্থায় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একা হয়ে গেছে, তারা সব দলে দলে এবার ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। ইটালি প্রাইম মিনিস্টার মিলোনি বলেছেন যে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি যেরকম ভাবে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, আমাদেরও ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। এই করে 21টা দেশের রাষ্ট্রনেতারা সম্মিলিতভাবে আগামী সপ্তাহে হয়তো ভারতবর্ষের দিকে আসবেন মোদির সঙ্গে দেখা করতে, এবং মোদিজির সঙ্গে তারা ট্রেড ডিলটি যা যা করার জার্মানিতে করে নিয়েছে, ব্রিটেন করে নিয়েছে, ফ্রান্সও করে নিয়েছে, বাকি যারা রয়েছে তারা সমস্ত এসে ট্রেড ডিল ফিল করে নিজের সামনে নেবে এবং তারা ভারতবর্ষের সঙ্গে যোগ দেবে। এর মধ্যে হয়েছে কি, জয়শঙ্কর বলে দিয়েছেন যে আমরা ব্রিক্স গঠন করব। এই যে ব্রিক্স যদি গঠন করেন, ট্রাম্পের সব থেকে ভয় হচ্ছে ব্রিক্স এবং চায়না। এই ব্রিক্সের মধ্যে চায়না এবং ভারত হচ্ছে মানে আপনার উদীয়মান শক্তি, চায়না হচ্ছে একটা বৃহৎ শক্তি, এবং রাশিয়া মিলিটারিলি রাশিয়ার শক্তিধর দেশ। আর ব্রাজিল ওখানে আছে, সাউথ আফ্রিকা ওখানে আছে, তারাও একটুখানি মানে শক্তিধর দেশ। তারা অল্প অল্প শক্তি হলেও তাদের সম্মিলিত শক্তি যদি এক হয়, সেখানে যদি ঢুকে যায় তাহলে পরে সেখানে তো আছে। এর মধ্যে আবার ইরানে উনি পাগলি দিয়েছেন, মানে উনাকে কিছু করে দেখাতে হবে। ইরানে এখন তো এই যে চুপ করে আছে না, তার মানে এই নয় যে আপনি ভাবছেন যে ইরানে কিছু করবে না, তা না। ট্রাম্প এখন মিষ্টি মিষ্টি কথা বলছেন, আসলে যখন ইরানের বিক্ষোভটা পিকে যখন উঠবে না, তখন দেখবেন বুটস অন গ্রাউন্ডস করবে। আর বুটস অন গ্রাউন্ডস কাকে দিয়ে করাবে? পাকিস্তানকে দিয়ে করাবে, দেখে নেবেন। আমি বহুদিন আগে বলেছিলাম, ইরানের পিঠে যদি কেউ ছুরি মারে তাহলে সেটা হবে পাকিস্তান। দেখবেন পাকিস্তান কিরকম পেছনে ছুরি মারে। আর ট্রাম্প শিয়া সুন্নি কার্ডটা খুব ভালো মতো খেলে দিয়েছে। ইরান হচ্ছে শিয়া আর পাকিস্তান হচ্ছে সুন্নি, শিয়া সুন্নি কার্ডটা একদম গুছিয়ে খেলে দিয়েছেন। তাহলে রয়ে গেল এখন ভারত। তাহলে ভারত এই পাকিস্তানের মতো একটা ছোট, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে নিয়ে আমি ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে আমি কেন মানে বাগম্বরিতা করে আমি কেন সম্পর্ক নষ্ট করব? আমি বড় ভুলভাল বকেছি, অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছি ট্রাম্প এই সম্পর্কে, মোদী সম্পর্কে। আর তো এটা দিয়ে বরদাস্ত করছেন না নরেন্দ্র মোদী কোনো জবাব দিচ্ছেন না, তার মানে উনি আমার উপরে ক্ষেপে আছেন, উনি কোনো কথা বলছেন না। তার ফলে উনি এখন নীতি বদলেছেন। মানে আমি কলম্বিয়াতে, ভেনেজুয়েলায় আমি করে দেখিয়েছি, ইরানে আমি তক্তাপালট করব, এবং আমি বাংলাদেশে যেটা বাইডেন সরকার করে গেছিল, আমি সেটাকে তার উল্টো করে আমি আবার একটা সুস্থির সরকার দেশ করে দেবো। এটা হচ্ছে এখন ট্রাম্পের নীতি, ঘোষিত নীতি। সেটা কয়েকটা কাগজে বেরিয়েছে, আমার ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে, তারপর ওয়াশিংটন টাইমসে বেরিয়েছে, তারপর নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, একটা প্রেস বিবৃতিও, একটা প্রেস কনফারেন্স করেছে। ল্যাভিটো বলেছেন, ওনার যিনি মুখপাত্র ল্যাভিটো বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে তিনি একটু অন্যরকম ভাবছেন। এখন অন্যরকম ভাবা কি, একই ঢিলে দুই পাখি মারবে। যদি বাংলাদেশকে, যদি ইউনুসকে যদি হটিয়ে দিতে পারে এবং একটা স্বচ্ছ সরকার যদি ওখানে গঠন হয়, দেশ যদি শান্ত হয়, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে ভারতকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া যাবে যে ভাই ভারত, তোমার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক কিন্তু আমি ঠিক করার পথে, মোদিজি আমার সঙ্গে কথাবার্তা শুরু করুন। তারপরে এটা যদি হয়ে যায়, তাহলে দেখবেন যে একেবারে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে পূর্বের যে আপনার ছিল, মানে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আবার পুনরায় বহাল হয়ে যাবে। তবে ল্যাভিড এবং যা ইঙ্গিত দিয়েছেন এবং ট্রাম্পের যা বক্তৃতা আমি শুনেছি, তাতে ট্রাম্প পরিষ্কার এটা বলছেন যে ভুল হয়েছে, যেটা মার্কো রুবিও বলেছিলেন যে ভুল বাইডেন, এখন বাইডেন প্রশাসনের নামে এখন পুরো এটা নিয়ে দিচ্ছে ব্লেমটা। তা উনি তো প্রথম বলেছিলেন না 400 মিলিয়ন দেওয়া সে মাইক্রো ক্রেডিট ভদ্রলোক কোথায়, তারপরে তার উনি কিছু বলেননি।
এখন বেছে বেছে একেবারে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে সেই রকম, যিনি বাংলাদেশকে হাতে তালুর মতো চেনেন। এদিকে আপনার যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার যে চার্জে যাকে দেওয়া হয়েছে, তিনিও একজন তুখোড় লোক, সার্জিও গোর। তিনিও এসে একেবারে অজিত দোভালের সঙ্গে আর এর সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে আমাদের জয়শঙ্কর তার সঙ্গে বসে একেবারে ধোঁয়াধার ব্যাটিং করছেন। সব মিলিয়ে বাংলাদেশে সুসময় আসছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে ইউনূস টিকবে না এবং এই ভোট হবে না, এই যে ভোট করার ব্যাপারে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে এই যে দুজন কূটনীতিক গিয়েছিলেন ইউনূসের সঙ্গে দেখা করতে, ইউনূস যেখানে মানে বিরক্ত হয়ে রাগের মাত্রা হারিয়ে উনি বিস্কুট আছড়ে নিচে ফেলেন, সেইখানে ওনাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে আপনি ফেরাবেন কি করে। তো উনি বলেছিলেন ট্রুথ কমিশন। তো এরা বলেছিল ট্রুথ কমিশন কি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন না কি একটা আছে, সেটা তো আন্তর্জাতিক স্তরে হয়, আপনি কি করবেন। তখন বলে ভোট আমি করবো 12 তারিখ। উনি যাওয়ার সময় বলে গেছেন আচ্ছা দেখা যাবে, লেটস সি। তার মানে আমেরিকা ভোটটা করতে দেবে না, আর ভারত তো করতে দেবেই না। সুতরাং আমি যেটা আগেও বলে যাচ্ছিলাম, এখনো বলে যাচ্ছি, ভবিষ্যতেও 12 তারিখে আমি রাত্রিবেলা 12:59 বলবো যে ভোট হচ্ছে না। আপনারা নেহাতি চিন্তা করছেন ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তারেকের হবে না। তারেককে আবার লন্ডনে ফিরে যেতে হবে। তিনি ওই পাস নিয়ে এসছেন, সাময়িক একটা পাস নিয়ে এসছেন, তিনি আবার ফিরে যাবেন। জামাত যে যার গর্তে ঢুকে যাবে, শেখ হাসিনা ফিরে যাবেন। ওখানে একটা অন্তর্বর্তী সরকার একটা তৈরি হবে, সেটা ভারতের মনোনীত সদস্যকে দিয়ে তৈরি হবে, আর নির্বাচন হবে। আর নির্বাচন হলে কি হবে আপনি আমি সবাই জানি। তারপরে হবে আসল খেলা, যে খেলা এই যে যত কচি কচা সংসদ যত মনে ছিল না মন্ত্রী হবে, এইসব মন্ত্রী ফন্ত্রী হওয়া, এই যে মিটিং করে জামাতের সঙ্গে আমার 6 জন মন্ত্রী হবে, তার মানে 6 জন মন্ত্রী হবেন উনি একেবারে নিশ্চিত হয়ে গেছেন। তাহলে কিরকম ইলেকশন উনি অ্যারেঞ্জ করছেন আর কি, এইরকম ইলেকশনের কি মাথা মুন্ডু আছে ভগবান জানে। হ্যাঁ, তা আবার বলছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইলেকশন হবে, সারা পৃথিবী চেয়ে দেখবে এরকম একটা ইলেকশন। চেয়ে পৃথিবী দেখবে বটে যদি ইলেকশনটা হয়। আর আপনি যদি সুস্থ শরীরে দেশে মানে জেলের বাইরে থাকেন, তারপর কি হবে জেলের ভেতরে সে তো আল্লাহ জানে, আর আপনার ভাগ্য আমরা তো জানি না। তবে মালিক কিন্তু ঘুরে গেছে, মালিক কিন্তু আপনাকে আর বাঁচাতে আসবে না। মালিকের লোকজন আপনাকে এখন শুধু চাপ দেবে, আর এখানে স্যাংশন ফ্যাংশনের মুখে ফেলে আপনাকে একেবারে পর্যুদস্ত করে দেবে। সুতরাং 12 তারিখ ইলেকশন তো হচ্ছেই না, হয়তো ইলেকশন পেছতে পারে, সেখানে একটা অন্তর্বর্তী সরকার বা নিরপেক্ষ একটা সরকার হবে সবাইকে নিয়ে, সেখানে একটা নির্বাচন হবে, সেখানে সব দল থাকবে নির্বাচনে, সেইটা হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন। কারণ সেটা কবে হয় খুব নজর রাখুন, যেরকম তৎপরতা চলছে তাতে খুব একটা দেরি হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ মালিক একেবারে প্রকাশ্যে বলে দিয়েছেন আমি আর পূর্বের অবস্থানে নেই। সুতরাং অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে যে একটা দড়ি টানাটানি হচ্ছে আমেরিকার, সেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরেই আপনাদের বলে যাচ্ছি। আমি যেগুলো বলেছি এতদিন ধরে সেটা একেবারে কাগজে ছাপার অক্ষরে বেরিয়ে গেছে। মানে আপনারা তো অনেকে বলেন আমি মন গড়া কথা বলি, আমি কিছুটা নিজের মতো করে বলি, ফ্যাক্টসকে আমি এদিক ওদিক করে দিই। আমি যা বলেছি এবার স্মরণ করুন, আর কাগজে যা বেরিয়েছে আমি যা পড়ছি আপনারা সেটাও একবার শুনে নিন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমি কেন ওনাকে মালিক বলি।
এই মালিক বলা নিয়েও আবার দু চারজন দেখলাম আমার কমেন্টে আপত্তি আছে। তা যিনি সারা বিশ্বকে তোলপাড় করে রেখে দিয়েছেন, বিশ্বের সমস্ত মালিকানা যিনি রেখে দিয়েছেন নিজের হাতে, তার কথায় পৃথিবীকে উঠতে বসতে হবে, তা সেরকম লোককে আপনি মালিক ছাড়া কি বলবেন? অ্যাপ্রোপ্রিয়েট শব্দই তো হচ্ছে মালিক, জমিদার, প্রভু। আমরা তার সব দাসানো দাস আছি। যেটা বেরিয়েছে, ট্রাম্পের চড়া শুল্ক চাপানোর বিরুদ্ধে এক কাট্টা ইউরোপ, এক কাট্টা হয়ে গেছে পুরো ইউরোপ। কালকে 32টা দেশ, তার মধ্যে দুটো দেশ বেরিয়ে গিয়েছে, আমেরিকা, এবং আমেরিকা বেরোয়নি কিন্তু বলেছে ন্যাটো থেকে সরে যাব, তার মানে আমেরিকা চলে গেল। আর ব্রিটেন তো আগে বেরিয়ে গেছিল, রইল 30টা দেশ। এই 30টা দেশ এবার একত্র হয়েছে, যেটা কালকে আমি বলছিলাম। এবার শুনুন কি লেখা হচ্ছে। প্যারিস 18 জানুয়ারি, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রশ্নে পাশে না দাঁড়ানোর ইউরোপের বিদেশ মিত্র শক্তিগুলিকে সাহায্য করতে নিজের চেনা পথে হেঁটেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপিয়ান ইউনিয়নের মোট 8টি দেশের ওপরে ইতিমধ্যেই চড়া কর আরোপ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের কর হুমকির বিরুদ্ধে মুখ খুলেছেন ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রনেতারা, সরব ইউরোপিয়ান ইউনিয়নও। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কোন রকম বাণিজ্য চুক্তি করবে না। গ্রিনল্যান্ড অধিগ্রহণ আমেরিকাকে সমর্থন না করা ইতিমধ্যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ওপরে 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। এখানে শেষ নয়, ভবিষ্যতে শুল্ক 25% অঙ্কও ছুঁতে পারে, এমন প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি। আর এ ব্যাপারে এবার সরাসরি আমেরিকার বিরুদ্ধে মুখ খুলেছেন ইউরোপিয়ান একাধিক দেশের নেতারা। ট্রাম্পের এহেন শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আবার কার্যত কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার কথা, শুল্কের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা চাপের মুখে মাথা নত স্বীকার করব না। ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। তার বার্তা, ইউরোপের জন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছি, যা পদক্ষেপ করার আমরা নরওয়ে, ব্রিটেনের সঙ্গে মিলিতভাবেই করব। কোনো দেশের ওপর অকারণ শুল্ক চাপিয়ে কোনো লাভ হয় না, এমনটাই বলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রিরো ওরপো। ট্রাম্পের প্রতি পরামর্শ, বন্ধু দেশগুলির মধ্যকার সমস্যা আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা যায়। ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রী হেলেন ম্যাকার্টি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে আজ ইউরোপিয়ান ইউনিয়নের 8টি দেশের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের প্রতি সংহতির বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মরু অঞ্চলে তথা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে এদিনের যৌথ বিবৃতি। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছেন সে দেশের বাসিন্দারাও। মুখে বরফে মোড়া অঞ্চলে ঐতিহ্যবাহী গান হাতে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় লেখা সুবিশাল পোস্টার। ঠিক এভাবেই শনিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকের কেন্দ্রস্থল থেকে শুরু হয়েছিল মিছিল, যা পৌঁছায় শহরে অবস্থিত আমেরিকান কনসুলেটের দিকে। একদিকে মেরু অঞ্চলে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, অন্যদিকে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের উপর দ্রুত আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা। সম্প্রতি ভেনেজুয়েলায় রাজধানী কারকাসে বিশেষ অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে গ্রিনল্যান্ড নিয়ে আসার সাফল্য মিলতেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ক্ষেত্রে কার্যত আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এসবের মধ্যেও গ্রিনল্যান্ডের পার্লামেন্টের এক প্রাক্তন সদস্য তথা তিনি মার্সিটেনের আশা ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসবে। তার কথায় তারা
মানে আমেরিকা এক সময় তাদের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, আর আজ তারা সরাসরি হুমকি দিচ্ছে শত্রুর মতো। তাহলে বুঝতে পারছেন, এখানে শুধু যেটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে 21টা দেশের সদস্য খুব শিগগিরই এই ফেব্রুয়ারিতে আমাদের দেশে এসে পৌঁছাচ্ছে মোদির সঙ্গে দেখা করার জন্য। এই অবস্থায় আপনি সারা বিশ্বের মানুষ, আমি বলেছি না বাঘের মুখে রক্ত লেগে গেছে, বাঘ এখন মাংসাশী হয়ে গেছে, এখন মানুষ শিকার করে বেড়াচ্ছে। তা এখন এই মাদুরোকে তুলে আনার পর এখন যে ব্যাপারটা হয়েছে তাকে আরো কিছু করে দেখাতে হবে। যদি কিছু করে না দেখাতে পারে তাহলে পারে তার সিংহাসন যাবে। হাতে রয়েছে 8 মাস, অতএব সব যে জায়গাগুলো আছে সেগুলোকে ধরে মারো। যেমন কিউবাকে ধরে মারো, গ্রিনল্যান্ডকে ধরে মারো, গ্রিনল্যান্ড পারবে না স্বভাবতই। মানে একটা ছোট ছোট দেশ, ইউরোপিয়ান দেশগুলো ছোট ছোট, তারা সম্মিলিত বাহিনী যদি নিয়ে গিয়ে এক্সারসাইজও করে, এখন শুরু করেছে, সেখানেও তারা পারবে না, একটা অসম যুদ্ধ হবে। তাই তারা এবার ভারতের দিকে পা বাড়াবে। এবার নিজেরা ঠিক করেছে এক এক হয়ে আমরা প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদে কাজ হবে না। তিনি যে ইরানে এই যে রেজিম চেঞ্জ করছেন, ইরানে জোর ধাক্কা খাবেন রেজিম চেঞ্জে, আমি বলে দিলাম। এখানে রাশিয়া, চীন এবং ভারত তিনজনেই কিন্তু ইরানের পাশে দাঁড়াবে, সরাসরি ভারত কিন্তু পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে এই যে একটা পিস, একটা এগ্রিমেন্ট করেছে, এখানে দেখুন পিস বোর্ডে মোদিকে চেয়ে চিঠি ট্রাম্পের, পিস বোর্ডে। এই যে আপনার ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানে একটা পিস বোর্ড তৈরি করা হচ্ছে, সেখানে মোদিকে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তা ডোনাল্ড ট্রাম্প চাইলেই তো আর মোদি যাবেন না। মোদি কেন যেতে যাবেন? তুমি আমার পেছনে লম্বা লম্বা একেবারে ঠেলছো, আর আমি তোমার পিস এতে বোর্ডে আমি যাব। আর সেখানে আবার রেখেছো কি উল্টো দিকে শাহবাজ শরীফকে, যে একটা চূড়ান্ত সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রের প্রধান। তা চূড়ান্ত সন্ত্রাসবাদী রাষ্ট্রের প্রধান যেখানে যে টেবিলে উপস্থিত থাকবে, ভারত সেই টেবিলে তো যাবেই না। এটা কে ওনাকে বোঝাবে? ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বসে আছেন, পৃথিবীর সবার সঙ্গে পাঙ্গা ওনার। উনি এবার টিকবেন কি করে? গ্রিনল্যান্ডে করলে পরে সারা পৃথিবী থেকে একটা ব্যাপক প্রতিক্রিয়া আসবে এবং আমেরিকাকে এক ঘরে করে দেবে, আপনারা সবাই দেখে নেবেন। আমি একটা কথা অনেকদিন আগে বলেছিলাম যে ভারত যেমন সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না, আমেরিকাও কিন্তু সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না। আমেরিকার ভেতরের অবস্থা খুব খারাপ, ব্যাপক হারে লে অফ হচ্ছে, এবং শুধু যে বাংলাদেশিরা ফিরে আসছে তা নয়, দলে দলে ভারতবাসীও কিন্তু ফিরছে, কারণ এই লে অফের জন্য। আর যারা ওখানে বাড়ি করেছেন তাদের অবস্থা তো আরো খারাপ, কারণ বাড়ির ট্যাক্সে যা ইনকাম আছে সারা বছরে তার 50% নানান ধরনের ট্যাক্সে চলে যায়। যেমন আপনার বাড়ির ট্যাক্স আছে, বিদ্যুতের বিল আছে, গ্যাস রয়েছে, টেলিফোন কানেকশন রয়েছে, ইন্টারনেট রয়েছে, আরো সমস্ত যে সমস্ত রাস্তাঘাটের জন্য যে ট্যাক্স কাটা হয় সেই ট্যাক্স রয়েছে। এই সমস্ত আয়কর টায়কর সমস্ত মিলিয়ে প্রায় 50%। আপনি যদি 10 লক্ষ টাকা যদি রোজগার করেন, মানে আপনার দেশের হিসেবে, তার মধ্যে 5 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাবে। এরপরে হচ্ছে চরম মূল্য বৃদ্ধি। এই অবস্থায় ট্রাম্প যা করছেন তাতে নিজের সর্বনাশ নিজে ডেকে আনছেন। উনি তো ইমপিচমেন্ট এড়াতে পারবেন না, মালিককে সোজা রাস্তা ধরিয়ে দেওয়া হবে, সোজা এখন হোয়াইট হাউসের গেটের রাস্তা ধরিয়ে দেওয়া হবে। ভারত এবং পৃথিবী শুধু অপেক্ষা করছে এই 8টা মাস কি করে কাটানো যায়। কোন রকমে হেলদোল করে 8টা মাস কাটিয়ে দাও, তারপর দেখা যাবে। যে আসবে সে নিশ্চয়ই এইরকম হবে না। আর মানে প্রেসিডেন্ট হিসেবে সে তো থাকবে, কিন্তু লেম ডাক হয়ে যাবে।
বাকিটা করবে সমস্ত কংগ্রেস করবে। মানে ট্রাম্প থাকবেন কিন্তু ট্রাম্পের কোনো ক্ষমতা থাকবে না, ইমপিচ হয়ে গেলে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকে না, প্রেসিডেন্ট ওই মানে তার তার পদে থাকবে, বাকি সমস্ত কিছু ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাবে। এখন যেটা আনঅফিসিয়ালি আছে সেটা তখন অফিসিয়ালি হয়ে যাবে। সুতরাং আমি যে মালিক বলি, এই মালিক বলাতে অনেকের আমার একটুখানি অ্যালার্জি আছে। আমাকে কেন লিখেছেন তার ব্যাখ্যা দেননি, কিন্তু লিখেছেন যে আপনি মালিক বলবেন না। তা মালিক ছাড়া ভাই আর কি বলবো? সারা পৃথিবীর ওপরে যিনি লাঠি ঘোরাচ্ছেন আর শুল্কের ধমকি দিয়ে বেড়াচ্ছেন, সৈন্য শক্তি দখল করার হুমকি দিচ্ছেন, অন্য দেশ থেকে প্রেসিডেন্টকে তুলে আনছেন, এই দেশে রেজিম চেঞ্জ করছেন, ওই ওই দেশে সমস্ত মানে অশান্তি বাঁধিয়ে দিচ্ছেন, দেশকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন, তাকে আপনি কি বলবেন? এখন ভারতের সঙ্গে বাধ্য হয়ে সম্পর্ক ভালো করতে হচ্ছে, কারণ বাংলাদেশ ইস্যু যদি ঠিক না হয় তাহলে পরে চীনের থেকে ভারতকে দূরে রাখা যাবে না, আরআইসি গঠন আটকাবে না, আর ব্রিক্স যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকার দাদাগিরি সারা বিশ্বের শেষ। ভারতও কি করে এখন দেখা যাক। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সুস্থির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ তার জায়গায় এঁটে বসে আছে। আমি 6 মাস আগে বলেছিলাম যে ট্রেড ডিল হবে না, মনে পড়ে? আজকে পর্যন্ত ট্রেড ডিল হয়নি, আর ভবিষ্যতে এই ট্রেড ডিল কবে হবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, কারণ ভারত লম্বা টেনে যাচ্ছে, গাড়ারের মতো লম্বা টেনে যাচ্ছে। চল, তুইও দৌড়া, আমিও দৌড়াই, কারণ আমার তো আর খাদ্যের অভাব নেই। তোর দেশের লোক খাদ্য না পেয়ে মরছে, তা আমার কি আছে? আমার কিছু যায় আসে? আপনি বলুন না, আপনার পাশের বাড়ির লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে, আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি তাকে সাহায্য না করেন, তা আপনার কি আসে যায়? সে বিপদে পড়েছে না পড়েছে, তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ভারতবর্ষের অবস্থায় তাই হয়েছে। আমার দেশকে তুমি, পার্শ্ববর্তী রাষ্ট্রটাকে তুমি অশান্ত করে দিয়ে তুমি এখন ওখানে বসে তুমি লপচপানি করছো আমাকে বিপদে ফেলে, আর আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে যাব? ওই পিস বোর্ডে আমি যাব যেখানে সন্ত্রাসবাদী শাহবাজ শরীফ রয়েছে? অদ্ভুত। এই লোকটা কি ভাবে, কি করে, ঈশ্বর জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।